বিশেষজ্ঞ, আমাদের সিনিয়র বিশিষ্ট সাংবাদিক এবং গোটা ভারতবর্ষে যে কজন মানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন তাদের মধ্যে প্রণয়দা অত্যন্ত অগ্রগণ্য। প্রণয়দা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে, অন্তত যেহেতু প্রণয়দা আমার সিনিয়র, আমার অনেকটাই সিনিয়র, প্রণয়দাকে আমি তুমি বলেই সম্বোধন করছি। প্রণয়দা, তোমার কি মনে হয়? এতদিন করে এসেছি, এটাই স্বাভাবিক। তো প্রণয়দা, তোমার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি? এটাকে যদি ইমিডিয়েটলি কন্ট্রোল না করে তাহলে যেদিকে যাচ্ছে সেটা খুব ভয়াবহ। তার কারণ হচ্ছে যে অন্যদিকের লোক, এতদিন ধরে আমরা যেটা দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংঘ এবং শেখ হাসিনার যারা সমর্থক সেখানে, তাদের সঙ্গে অন্যান্য ছাত্র বলে ছাত্র একদিকে, অন্যদিকে তাদের মধ্যেও অন্যান্য রাজনৈতিক দলের যারা এসে পড়েছিল তাদের মধ্যে সংঘর্ষ চলছিল এবং পুরো দেশ জুড়ে সেখানে একটা অরাজকতা যেটা চলছিল, সেটা মনে হয় যে সেটা আমার উচিত ছিল যে হাসিনা চলে যাওয়ার পর। কিন্তু এখন সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে তার যে লিগেসি শুধু নয়, মানে আওয়ামী লীগের, তার পুরো বংশের, এবং যেটা করছে এটা একটা হিস্টোরিক্যাল বিল্ডিং তাদের বাংলাদেশের পক্ষে। এখানে আমার মনে হয় যে ইমিডিয়েটলি বিএনপির যে নেতারা আছে তাদেরকে আপিল করা উচিত। জামাতের আমি জানি না কারা বলতে পারবেন, এগুলা হয়তো তাদেরই সমর্থকরা অগ্রগণী অংশ নিয়েছে এইসব ঘটনায়, তাদেরকে ইমিডিয়েটলি এগুলোকে আটকানো উচিত। কিন্তু কারণ এগুলো পরের দিকে প্রজন্ম যারা দেখবে বা নিজের দেশের ইতিহাস জানার চেষ্টা করছে, মুজিবুর রহমানের মতো একটি ব্যক্তিত্ব এবং তার যা রোল বাংলাদেশের জন্য, তার যে চিহ্নগুলো রয়ে গেছে তার বাড়িতে যেগুলো দেখতে আসে লোকজন, সেইটা যদি কোনো নষ্ট করে দেয় তাহলে তারা হিস্ট্রিকে ড্যামেজ করছে, ডিস্ট্রয় করছে। সেটা একদম নিন্দনীয় কাজ, এটাকে ইমিডিয়েটলি থামানো উচিত। একই সঙ্গে প্রণয়দা, আমাদের সঙ্গে রয়েছেন খন্দকার আহসান হাবিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট। হাবিব সাহেব জানালেন যে পুরো বিষয়টা একটা ভারত বিদ্বেষী জায়গায় চলে যাচ্ছে এবং ওখানে যা তৈরি হচ্ছে, উনি মানে আঁখো দেখি হাল বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ অত্যন্ত সংকটে এবং আওয়ামী লীগ আর ভবিষ্যতে কোনোদিন রাজনৈতিক দল হিসেবে থাকতে পারবে কিনা সেটাও একটা বড় বিষয়। দেখুন, কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি একটা ঘটনার উপর ভিত্তি করে উড়িয়ে দেওয়াটা একেবারেই ঠিক নয়। আমরা দেখেছি রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক পার্টি বিভিন্নভাবে ফেরত এসছে। তারা খুব নেগেটিভ জায়গা থেকে, আমরা এটা ভারতবর্ষেও হয়েছে, দুনিয়ার বিভিন্ন জায়গায়ও হয়েছে। সুতরাং আমার মনে হয় না সেই বিশ্লেষণের সঙ্গে আমি একমত। তবে ভারত বিদ্বেষী যে এটা বোঝা যাচ্ছে, কারণ এর আগেও যারা হাসিনার বিরোধী দল যারা ছিল তারা ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন করার চেষ্টা করেছিল। আপনাদের হয়তো মনে আছে যে কয়েক মাস আগে তারা ভারতের জিনিস বয়কট করার জন্য ডাক দিয়েছিল, কিন্তু ইকোনমিক লজিকে সেটা খুব বেশি দূর এগোয়নি। কারণ লোকজন মনে করেছিল যে ভারতের কাছ থেকে এত যেই জিনিসপত্র পাওয়া যায় তা সেগুলো যদি আমাদের অন্য কোনো দেশ থেকে আসে তাহলে যে সেটা অনেক সময় নেবে তা নয়, অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে। সুতরাং সেইটা খুব বেশি দূর এগোয়নি। তখন অবশ্য বিএনপি আনঅফিশিয়ালি বলার চেষ্টা করেছিল যে আমরা এর মধ্যে নেই, কিছু আমাদের সেকশন তারা এটা করার চেষ্টা করছিল। কিন্তু আজকে হাসিনা চলে যাওয়ার পর আমার মনে হয় তাদের সমর্থকরা কতজন আছে জানি না, কিন্তু এই যে জামাত বা অন্যান্যদের যাদের হাতে ছেড়ে দিয়েছেন এইটা আমার মনে হয় তাদেরকে যে প্রশ্রয় যদি পিছন থেকে দিয়ে থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে করতে গিয়ে যেটা ভারতের দিকেও আনছেন তারা, এইটা আমার মনে হয় ভারতের পক্ষে তো খুবই একটা সিরিয়াস ব্যাপার এবং ম্যাটার অফ কনসার্ন। কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের একটা লম্বা বর্ডার রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় বর্ডার সেটা ভারতের সঙ্গে, এবং সেইটা অনেক ফাঁকফোকর রয়েছে, মানে লোকজন আসে যায়, এই ধরনের জিনিস চলে। এইখানে বাংলাদেশের যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের উপর যদি আক্রমণ শুরু হয় এবং হিন্দু যারা আছে সেখানে তাদের উপর যদি আক্রমণ শুরু হয়, এইটা একটা বিরাট ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তার কারণ হচ্ছে এইখানেও আমরা জানি ভারতেও সেখানেও অন্য ধরনের লোকজন রয়েছে যারা হয়তো এর সুযোগ নেই, তারপরে এখানে যারা মুসলমান বা অন্যান্যরা আছে তাদের উপরও এই ধরনের
অ্যাটাক করতে পারে, এদিক ওদিক বিচ্ছিন্ন ঘটনা হলেও সে ধরনের ঘটনা হতে পারে, টেনশন বাড়তে পারে। সুতরাং ভারত সরকার শুধু কেন্দ্রের জন্য নয়, রাজ্য সরকার বিভিন্ন জায়গায় যাদের লাগোয়া রাজ্যগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে, প্রত্যেকের জন্য এটা একটা বড় কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে। দেখতে হবে কত তাড়াতাড়ি একটু ধানমন্ডির ছবিটা এসছে। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা জ্বলছে, পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। ছবি আমাদের কাছে এসছে। ধানমন্ডির সেই সুমন, ধানমন্ডির সেই ঐতিহাসিক বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বাড়িটি জ্বলছে। এই বাড়িতেই সপরিবারে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এই বাড়িটি মিউজিয়াম হিসেবে ছিল। আমরা গত বছর আমরা ভারতীয় সাংবাদিকদের প্রতিনিধি দল সেখানে গিয়েছিলাম এবং এই বাড়িটিতে আমরা গিয়েছিলাম। দেখা যাচ্ছে বাড়িটি দাউ দাউ করে জ্বলছে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং প্রণয়দা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে খন্দকার আহসান হাবিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রয়েছেন। হাবিব সাহেব, আপনি যেটা বলছিলেন, এই যে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, প্রণয় শর্মা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনিও তাই বললেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা একটা কি সংকটে পড়তে চলেছে? আমার কাছে মনে হয় এখন যেটা আমি একটু আগে ওনার যে কথা শুনলাম, আসলে ধরেন বিরোধী দলের নেতা যারা আছে, বেগম খালেদা জিয়া স্টেটমেন্ট করেছে শান্ত থাকার জন্য, বিএনপির মহাসচিব স্টেটমেন্ট করেছে শান্ত থাকার জন্য, তারেক রহমান লন্ডন থেকে স্টেটমেন্ট করেছে শান্ত থাকার জন্য, একটু আগে বঙ্গভবনে বিএনপির নেতারা, জামাতের নেতা এবং হেফাজতের নেতারা প্রেসিডেন্টের সাথে মিটিং করে বের হলো। আলটিমেটলি এখন কারো হাতেই কিছু আছে বলে আমি মনে করি না। এমন একটা জায়গায় পৌঁছায় গেছে এখন কারো হাতে, কারো কন্ট্রোলে কিছু নাই। এখন যারা কন্ট্রোল করবে তাদের একটু শক্ত হাতে কন্ট্রোল করার জন্য যেতে হবে। এই যে ধরেন ওনাকে যেভাবে সেফটি কার্ড দিয়ে পাঠাইছে, আসলে প্রথমে আপনারা বলছেন যে ওনার আত্মীয়, আসলে আত্মীয় না হলে এটাও করতে পারতো না। আত্মীয় দেখেই তাকে এতটুকু এক্সিট দিতে পারছে, না হলে উনি এক্সিটও পেতেন না। উনি এমন অবস্থা সৃষ্টি করছে যেটার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রচন্ড ক্ষুব্ধ, প্রচন্ড মানে ঘৃণায় ছেয়ে গেছে। এখন ভারতের তো একটা রোল থাকতেই হবে বাংলাদেশের বিষয়ে, কারণ ভারত হলো বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী হলো ভারত। আমার বাসার পাশের লোক যদি আমারে হেল্প না করে, আমার বিষয়ে ইন্টারফেয়ার না করে, তাহলে তো ধরেন আমার বাসা আগুন ধরলে নিভাবে কে? এখন বিষয়টা হলো তো ভারতের তো একটা ইন্টারফেয়ারেন্স এখানে লাগবে, একটু ইন্টারফেয়ারেন্স করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে ভারত যে অনেক কিছুর সাথে ভারত কখনোই জড়িত ছিল না। বাংলাদেশের মানুষ মনে করে যে শেখ হাসিনা 17 বছর ক্ষমতায়, টোটাল ক্ষমতাটাই রেখেছে ভারতের ইন্ধনেই সে ক্ষমতায়। কিন্তু শেখ হাসিনা যে চায়নার সাথে ডুয়েল গেম করছে, চায়নাও যে তারে হেল্প করছে, সেটা বাংলাদেশের মানুষ মনে করে না। চায়নার বিষয়টা সামনে আসে না, সব ভারতের বিষয় সামনে আসে। শেখ হাসিনা কিন্তু চায়নার সাথেও বা ভারতের সাথে যে রিলেশন রাখছে, সে চায়নার সাথেও তার চেয়ে কম অংশের রিলেশন রাখে নাই। চায়নার সাথে তার রিলেশন খুবই ভালো ছিল, কিন্তু চায়নার বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের খুব মাথা ব্যথা কম। বাংলাদেশের মানুষের মাথা ব্যথা আছে টোটাল এই 17 বছর সে ক্ষমতায় ছিল, যে কয়টা নির্বাচনে সে এইভাবে উইদাউট ভোটে সে বিজয় অর্জন করছে, সবই ভারত করাইছে। এই জিনিস থেকে ভারতকে আপনার বের হওয়ার চেষ্টা করতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হলো প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ যে আচরণ, সেই আচরণটাও থাকা দরকার। কারণ এখন খুবই ক্রাইসিস চলতেছে। এই ক্রাইসিস কতদিন চলবে, কিভাবে চলবে, এটা বোঝা খুবই মুশকিল। আজকে যা হচ্ছে এটা 7 দিন কালকের মধ্যে কন্ট্রোলে আনা উচিত আমি মনে করি। একটু সঙ্গে থাকুন হাবিব সাহেব, একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে শেখ হাসিনার খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, একটু প্লিজ সঙ্গে থাকুন। শেখ হাসিনা যতদূর জানা যাচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশের একটি কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে তার বিমান, সম্ভবত কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে, এয়ারবেস থেকে তার বিমান, বাংলাদেশ এয়ারফোর্সের বিমান উড়েছিল। সেই বিমান হিন্দন এয়ারপোর্টে, গাজিয়াবাদের কাছে ভারতবর্ষের হিন্দন এয়ারপোর্টে নেমেছে। আর হাসিনা বাংলাদেশ ছেড়েছেন, যে সর্বশেষ ছবি দেখা গিয়েছিল একটি হেলিকপ্টারে করে তিনি ছেড়েছিলেন। সেই একটি হেলিকপ্টারে করে তিনি বঙ্গভবন ছাড়ছেন, অর্থাৎ সেই জায়গা, তার জায়গা ছাড়ছেন।
ছেড়ে তিনি কুর্মিটোলা এয়ারবেস থেকে বাংলাদেশ এয়ারফোর্সের দেখা যাচ্ছে যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ ছাড়ছেন। তারপরে কোনো ছবি আমাদের কাছে ছিল না, কারোর কাছে ইনফ্যাক্ট ছিল না। এই ছবির পরে আমরা শুধু জানতে পারছিলাম কোথায় যাচ্ছেন। এই ছবির পরে দেখা যাচ্ছে বাংলাদেশের কুর্মিটোলা এয়ারবেস থেকে তার বাংলাদেশ এয়ারফোর্সের বিমান আকাশে উড়েছিল। কেউ কেউ বলছেন না, কেউ কেউ বলছেন আগরতলা থেকে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান উড়েছিল। তার কারণ এখান থেকে তিনি আগরতলা এয়ারবেস পর্যন্ত, আগরতলা এয়ারপোর্ট পর্যন্ত হেলিকপ্টারে এসেছিলেন। যেহেতু ঢাকার খুব কাছে আগরতলা থেকে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান তাকে ভারতবর্ষের দিল্লির গাজিয়াবাদ হিন্দান এয়ারপোর্টে নামায়, কিন্তু তারপরে তার কোনো ট্রেসার পাওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে দিল্লিতে শেখ হাসিনা কোথায় আছেন, কিভাবে আছেন, কি করছেন, সমস্ত তথ্য নিয়ে আমার সঙ্গে রয়েছেন মৈত্রেয়ী দিল্লি থেকে। মৈত্রেয়ী, কি অবস্থা শেখ হাসিনার? শেখ হাসিনা ঠিক কিভাবে আছেন, কোথায় আছেন, কি হচ্ছে একটু জানাও। দেখো, এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে শেখ হাসিনা এখনো পর্যন্ত কিন্তু হিন্দান এয়ারবেসের মধ্যেই রয়েছেন এবং তার সঙ্গে কিছুক্ষণ আগেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তিনি দেখা করে বেরিয়েছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যেই এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার ভারতে আসা এই গোটা বিষয় সম্পর্কে তারা ব্রিফ করেছেন এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে। এক অংশের সূত্র থেকে আমরা জানতে পারছি যে তার আজকেই লন্ডনে উড়ে যাওয়ার কথা এবং একটি প্রাইভেট জেটে তার লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো একটি সমস্যা দেখা দিয়ে থাকতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সেই কারণে তিনি হয়তো লন্ডনে নাও উড়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কি হবে তাই নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া চলছে এবং এই নিয়ে ভারত সরকারের তরফ থেকেও কিন্তু দফায় দফায় বৈঠক করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে রাহুল গান্ধী তিনিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি আজকে লোকসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের ভূমিকা কি হবে সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এস জয়শঙ্করের পুরো বৈঠক শেষ হওয়ার পরে কি সিদ্ধান্ত হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনাকে কি পলিটিক্যাল অ্যাসাইলাম ভারতেই দেওয়া হয় কিনা সেই সম্ভাবনাও কিন্তু পরিষ্কার হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছিলাম যখন তিনি হিন্দান এয়ারবেসে আসেন, হিন্দান এয়ারবেসে আসার পর যেটা জানা গিয়েছিল প্রাথমিকভাবে যে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং একটি প্রাইভেট জেটে করে তার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তার লন্ডন উড়ে যাওয়ার কোনো খবর কিন্তু আমরা পাইনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ হাই কমিশনের বাইরে এবং এখানে কিন্তু নিরাপত্তার যে ছবি সেই নিরাপত্তা কিন্তু অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের বাইরে দিল্লি পুলিশের যে টিম রয়েছে সেই টিম মোতায়েন করা রয়েছে এবং হাই কমিশনের ভেতরে এবং বাইরে একেবারে নিশ্চিত প্রহরার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকমের আপত্তিকর পরিস্থিতি এখানে না তৈরি হয়। কোনো গাড়ি ভেতরে যেতে দেওয়া হচ্ছে না বা আসতে দেওয়া হচ্ছে না এবং যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বাংলাদেশি নাগরিক তাদের ভিসার প্রসেসিং এর জন্য তাদের সময় নেওয়া ছিল তাদেরকেও কিন্তু এখন হোল্ড করে দেওয়া হয়েছে, ফলে তাদেরকেও কিন্তু ভেতরে এন্টার করতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে বাংলাদেশ হাই কমিশন এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে শেখ হাসিনা তিনি হিন্দান এয়ারবেসেই এখনো পর্যন্ত রয়েছেন। বিশ্বদা, অনেক অনেক ধন্যবাদ মৈত্রেয়ী, তুমি আরো তথ্য নিয়ে আমাদের সঙ্গে পরে যোগদান করো। তার কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে হিন্দান এয়ারবেসেই শেখ হাসিনা রয়েছেন, অর্থাৎ তিনি বেরোননি। সেই যে তিনি ছেড়েছেন প্রায় 3টের আশপাশে, তারপর থেকে তিনি কিন্তু এখনো পর্যন্ত বাইরে বেরোতে পারেননি। তার কারণ ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি দেবে না, দিতে পারবে কি পারবে না, গ্রেট ব্রিটেন কি করবে, কোন দেশে তার রাজনৈতিক আশ্রয় হবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। হাবিব সাহেব সঙ্গে থাকুন প্লিজ, আর প্রণয়দা তুমিও একটু সঙ্গে থাকো। আমাদের সঙ্গে নতুন অতিথি যোগদান করেছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে। অরূপের কাছেও পরে আসবো, এটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে।